নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ষা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। আইএস জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল ইরাকি বাহিনী। পতন ঘটল আইএসের শক্ত ঘাঁটি রামাদির। ৭১ মুক্তিযুদ্ধে শহীদদের বিরুদ্ধে কুৎসা করার অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রধান বিরোধী দলনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করা যায় কিনা তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিল বাংলাদেশের একটি আদালত। ভারতে কখনো ঘাঁটি কাটতে সক্ষম হবে না জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। লখনৌ এক জনসভায় এই মন্তব্য করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এখন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আঁধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। টাটকা চানাচুরের ঝটকা। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিটস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 0381 232 6666।
বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। আইএস জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল ইরাকি বাহিনী। পতন ঘটল আইএসের শক্তঘাতী ইরাকের আনবার প্রদেশের রাজধানী রামাদির। একথা জানিয়েছে ইরাকের সন্ত্রাসবাদ দমন বাহিনীর মুখপাত্র। ইসলামিক স্টেট আইএস জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল ইরাকি বাহিনী। পতন ঘটল আইএসের শক্ত ঘাঁটি রামাদির। রামাদির ইরাকের আনবার প্রদেশের রাজধানী। ইরাকের সন্ত্রাস দমন বাহিনী আইএসের কবজা থেকে রামাদি ছিনিয়ে নেওয়ার কথা ঘোষণা করেছে। বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, আইএস জঙ্গিরা পালিয়ে গিয়েছে, ওরা আর কোনো প্রতিরোধ করতে পারছে না। রামাদি অভিযান কার্যত শেষ। মুখপাত্র আরও জানিয়েছেন, এখন বাহিনীর আরও অগ্রসর হওয়ার জন্য রাস্তাঘাট পরিষ্কার করার প্রয়োজন। স্থানীয় বাসিন্দারা আইএসের কবলমুক্ত হওয়ার আনন্দে উচ্ছ্বাসিত। শহরের বিভিন্ন জায়গায় ইরাকি পতাকা উত্তোলন করে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বাহিনীর জওয়ানদের অভিনন্দন জানিয়েছেন ইরাকের পার্লামেন্টের অধ্যক্ষ সালিম আল জুবুরি। এই দুর্দান্ত জয়ের জন্য বাহিনীর নায়কদের শুভেচ্ছা জানিয়ে এক বিবৃতিতে তিনি বলেছেন, এর ফলে রামাদি সন্ত্রাসবাদের হাত থেকে মুক্ত হল। মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীও এই সাফল্যের জন্য ইরাকি বাহিনীকে অভিনন্দন জানিয়েছে। উল্লেখ্য, আইএসের বিরুদ্ধে লড়াইয়ে জোট বাহিনী সাহায্য করছে। গত মে মাসে রামাদি আইএসের কবজায় চলে যাওয়ার পর অভিযান শুরু করে ইরাকি বাহিনী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ৭১-এর মুক্তিযুদ্ধের শহীদদের সম্পর্কে কুৎসা করার অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রধান বিরোধী দলনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করা যায় কিনা তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিল বাংলাদেশের একটি আদালত। ৭১-এর মুক্তিযুদ্ধের শহীদদের সম্পর্কে কুৎসা করার অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রধান বিরোধী দলনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করা যায় কিনা তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিল বাংলাদেশের একটি আদালত। এদিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পুলিশকে নির্দেশ দিয়েছে সরকারের থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়ে দণ্ডবিধির ১২৩ ধারা অনুযায়ী খালেদার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করতে। বস্তুত এই ধারায় মামলা দাখিল করতে হলে আগে সরকারের অনুমতি বাধ্যতামূলক। এক আইনজীবীর দায়ের করা মামলার প্রেক্ষিতে এদিন খালেদার বিরুদ্ধে ওঠা অভিযোগে শুনানি চলছিল। স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট, স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধের শহীদ ষড়যন্ত্রমূলক বক্তব্য দেওয়ার কারণে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ১২৩ ক ধারায় আমি সংক্ষুব্ধ হয়ে ন্যায় বিচারের আশায় আদালতে মামলা করেছি। জানা গিয়েছে, গত ২১শে ডিসেম্বর একটি বিতর্ক সভায় বক্তৃতা দিতে গিয়ে ৭০ বছরের খালেদা ৭১-এর মুক্তিযুদ্ধে নিহতদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেন। খালেদার এহেন মন্তব্যে বাংলাদেশ জুড়ে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে। এমনকি কেউ কেউ তাকে পাকিস্তানের এজেন্ট বলেও উল্লেখ করেছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রান্নার গ্যাসে ভর্তুকি বাবদ খরচ আরো কমালো কেন্দ্র। বার্ষিক আয় ১০ লক্ষ টাকা এবং আয়কর দেন এমন গ্রাহকেরা রান্নার গ্যাসে আর ভর্তুকি পাবেন না। নতুন বছরের শুরু থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। রান্নার গ্যাসে ভর্তুকি বাবদ খরচ আরো কমালো কেন্দ্র। বার্ষিক আয় ১০ লক্ষ টাকা এবং আয়কর দেন এমন গ্রাহকেরা রান্নার গ্যাসে আর ভর্তুকি পাবেন না। গ্রাহকের নিজের কিংবা স্ত্রী বা স্বামীর আয় বছরে ১০ লক্ষ টাকার বেশি হলেও মিলবে না ভর্তুকি। নতুন বছরের শুরু থেকেই কার্যকর হবে এই সিদ্ধান্ত। তবে প্রাথমিকভাবে গ্যাস বুকিংয়ের সময় তাদের আয় সংক্রান্ত তথ্য জানাতে হবে গ্রাহকদেরই। এর আগে সম্পূর্ণ পরিবারগুলিকে এলপিজিতে ভর্তুকি স্বেচ্ছায় ছেড়ে দেওয়ার জন্য আবেদন জানায় কেন্দ্র। সেই আর্জিতে এখনো পর্যন্ত সাড়া দিয়েছেন ৫৭,৫০,০০০ গ্রাহক। সারা দেশে এখন এলপিজি গ্রাহকের সংখ্যা ১৬,৩৫,০০,০০০। এদের মধ্যে ১৪,৭৮,০০,০০০ গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা পৌঁছে দেয় কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারতে কখনো ঘাঁটি গাড়তে সক্ষম হবে না জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। লখনৌয়ে এক জনসভায় এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। ভারতে কখনো ঘাঁটি গাড়তে সক্ষম হবে না জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। ভারতের সাংস্কৃতিক ও ঐতিহ্যগত মূল্যবোধের কারণে এদেশে ওই জঙ্গি সংগঠনের ভিত মজবুত করা সম্ভবপর নয় বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। লখনৌয়ে এক জনসভায় তিনি একথা বলেছেন। রাজনাথ বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বলছি, ভারতীয় মুসলিমরা কোনোভাবেই তাদের সন্তানদের আইএসের দ্বারা প্রভাবিত হতে দেবেন না। রাজনাথ আরও বলেছেন, ভারতে পারিবারিক মূল্যবোধের শিকড় এতই গভীর যে আইএসের প্রভাব এখানে পড়া সম্ভব নয়। উদাহরণ হিসেবে তিনি বলেন, মুম্বাইয়ে এক মুসলিম যুবক চরমপন্থার জন্য ধরা পড়েছিল, কিন্তু ছেলেকে রক্ষার আর্জি জানিয়ে তার দ্বারস্থ হয়েছিলেন ওই যুবকের বাবা মা। আর এই পারিবারিক বন্ধনের কারণেই আইএস এদেশে দাঁত ফোটাতে পারবে না বলে দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেছেন রাজনাথ।
हिंदुस्तान दुनिया का यह अकेला मुल्क है जहां पे हमारे मुस्लिम परिवार भी यदि कोई बच्चा यदि सिरफिरा हो रहा होता है उस बच्चे को भी रोकने का काम यदि कोई करता है तो हमारे हिंदुस्तान के मुस्लिम फैमिलीज के लोग करते हैं, इस्लाम को मानने वाले। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব আমাদের। এই সংস্কৃতি বজায় থাকলে কেউই ভারতের সুপার পাওয়ার হয়ে ওঠা আটকাতে পারবে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। জাগো গ্রাহক জাগো, ইজি কাজে হাত বিজি, মুখ বিজি আনন্দে, পাতাই হলো রাজি, কাজ করে ছন্দে। মুখ বিজি হাত বিজি, টমটম সাথে বেশি বেশি পাপ। টমটম ক্র্যাকার্সের টক ঝাল মজাদার স্বাদে আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে, মুখ বিজি তো হাত বিজি। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি বুঝছি। ও বুঝছি তো, বুঝছি 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 বুঝছি। আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। সন্ত্রাসবাদের কল সেন্টার খুলল মুম্বাই সন্ত্রাসবাদী হামলার মূল চক্রী হাফিজ সইদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হঠাৎ পাকিস্তান সফরের পর এই উদ্যোগ নিল জামাত উদ দাওয়া প্রধান। ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য 24 ঘন্টার এই কল সেন্টারকে কাজে লাগানো হবে। সন্ত্রাসবাদের কল সেন্টার খুলল মুম্বাই সন্ত্রাসবাদী হামলার মূল চক্রী হাফিজ সইদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হঠাৎ পাকিস্তান সফরের পর এই উদ্যোগ নিল জামাত উদ দাওয়া প্রধান। ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য 24 ঘন্টার এই কল সেন্টারকে কাজে লাগানো হবে। কল সেন্টার ছাড়াও লস্করি তৈবার জঙ্গিদের জন্য একটি বিশেষ মোবাইল অ্যাপও খোলা হয়েছে। জঙ্গিদের গতিবিধি নজরে রাখা, সমস্ত তথ্য একত্র করা এবং হামলার ছক কষার কাজে ওই অ্যাপ ব্যবহার করা হবে। হাফিজ ও তার সাঙ্গপাঙ্গদের এই হাইটেক নাশকতার চেষ্টার বিরুদ্ধে পাকিস্তান সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা সেটাই এখন দেখার। উল্লেখ্য, হাফিজ ধারাবাহিকভাবে ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলে, সেই সঙ্গে ভারতে হামলা চালানো ষড়যন্ত্রেও সে লিপ্ত। কিছুদিন আগেই ভারত সীমান্তে তার সন্দেহজনক গতিবিধি নজরে এসেছিল। মোদির সফরে তেলে বেগুনে চটে গিয়েছিল হাফিজ। আজ अचानक नरेंद्र मोदी की पाकिस्तान आमद ने मुहिब वतन पाकिस्तानियों के दिल दुखा दिए और नवाज शरीफ की जाती दोस्ती की बुनियाद पर उनको मुबारकबाद देने के लिए यहां पहुंचा। क्या जाती दोस्ती पर
कश्मीर कुर्बान कर दिया जाएगा? क्या पाकिस्तान के मफाद को इस तरीके से कुर्बान कर दिया जाएगा? ये इस वक्त सवाल है कश्मीरियों का। खुद नवाज शरीफ साहब पर आयद होती है कि ऐसा हुआ तो क्यों कर हुआ, कौम को मुतमईन कीजिए। আশঙ্কা করা হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক তিক্ত করতে সে যে কোনো সময় বড়সড় কিছু একটা ঘটাতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আগরতলার নরসিংগড় এলাকার টিআইটি মাঠে এক আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরি করার পরিকল্পনা নিয়েছে। রবিবার আগরতলার পোস্ট অফিস মোড়ে টিসিএর অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান টিসিএর সভাপতি কমল সাহা। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন রাজ্যে একটি আন্তর্জাতিক মানে ক্রিকেট স্টেডিয়াম তৈরি করার পরিকল্পনা নিয়েছে। রবিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে একথা জানান টিসিএ এর সভাপতি কমল সাহা। আগরতলার নরসিংগড় এলাকার টিআইটি মাঠে নতুন এই স্টেডিয়ামটি নির্মাণ করা হবে বলেও জানান তিনি। এটি নির্মাণে খরচ হবে প্রায় ৪৫ কোটি টাকা, তবে কবে নাগাদ কাজ শুরু হবে তা জানানো হয়নি। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে একটা ক্রিকেট স্টেডিয়াম সিদ্ধান্ত গ্রহণ করছে এক্সিকিউটিভ কমিটি। আমরা বেশ কিছুদিন আগে থেকে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম করার চেষ্টা করছিল, যে কোনো কারণে করা যায়নি। এখন আমরা একটা উদ্যোগ নিচ্ছি। আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা একটা স্টেডিয়াম যে আমাদের রাজ্যে করবই। আমরা আগরতলার পোস্ট অফিস মোড়ের টিসি এর অফিসে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৌরভ দাশগুপ্ত ও কোষাধ্যক্ষ সুরজিৎ ঘোষ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার চৈলাম ব্লকের অন্তর্গত আরলিয়া গ্রাম পঞ্চায়েতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হলো ৩০,২৩,০০০ টাকা ব্যয়ে নির্মিত ৫ কক্ষ বিশিষ্ট আরলিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন পাকা ভবন। উদ্বোধন করেন মন্ত্রী শহীদ চৌধুরী। জনসংখ্যার অনুপাতে ত্রিপুরায় বিদ্যালয়ের সংখ্যা বেশি এমন কোনো এলাকা নেই বলতে পারবে না যেখানে পড়াশোনার সুযোগ সম্প্রসারিত হয়নি, যেটা দেশের মধ্যে দৃষ্টান্ত। বিদ্যালয় প্রতিস্থাপন পরিকাঠামোর উন্নয়নে ত্রিপুরা নজির সৃষ্টি করেছে, এমনটাই বললেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী। আড়ালিয়া উচ্চ বিদ্যালয়ের পাকাবাড়ি উদ্বোধনের সময় তিনি একথা বলেন। নবগঠিত চরিলাম ব্লকের অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এই আড়ালিয়া উচ্চ বিদ্যালয়টি রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের অর্থমূল্যে ৩০,২৩,০০০ টাকা ব্যয়ে ৫ কক্ষ বিশিষ্ট পাকাবাড়িটি তৈরি হয়েছিল, যা সোমবার বিদ্যালয়ের ৪৭০ জন ছাত্রছাত্রীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমাদের জনসংখ্যার অনুপাতে যা হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি আমরা করেছি। এমন কোন এলাকা নেই বলতে পারবেন না যেখানে পড়াশোনার সুযোগ এই রাজ্যের মধ্যে সম্প্রসারিত হয়। দেশের মধ্যে দৃষ্টান্ত পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে ভারতবর্ষের মধ্যে আমরা আজকে গর্ব করে বলতে পারি বিদ্যালয় প্রতিস্থাপন করা এবং বিদ্যালয়ের পরিকাঠামো তৈরির ক্ষেত্রে দেশের মধ্যে অন্যতম একটা দৃষ্টান্ত রাজ্য স্থাপন করেছে। এদিনের এই মহতী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রবীন্দ্রনারায়ণ দেববর্মা, চরিলাম পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দিলীপ রায়, বিদ্যালয় পরিদর্শক আগন কুমার ত্রিপুরা সহ অগণিত ছাত্রছাত্রী এবং অভিভাবক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ৯ দফা দাবিকে সামনে রেখে সোমবার শ্রম কমিশনারের নিকট প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দিল ত্রিপুরা চা মজদুর ইউনিয়ন। ৯ দফা দাবিকে সামনে রেখে সোমবার শ্রম কমিশনারের নিকট প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দিল ত্রিপুরা চা মজদুর ইউনিয়ন। চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি, চা শ্রমিকদের বসবাসের ঘর বাগান কর্তৃপক্ষের অর্থে নির্মাণ করে দেওয়া, প্রত্যেক চা বাগানে উপযুক্ত ডাক্তার নিয়োগ ও প্রয়োজনীয় ঔষধ মজুত করা। বর্তমানে ত্রিপুরা রাজ্যের অনেক চা বাগানে প্রচুর সংখ্যক বেকার শ্রমিক রয়েছেন, তাদেরকে কাজে নিয়োগ করা সহ মোট ৯ দফা দাবিকে সামনে রেখে সোমবার শ্রম কমিশনার স্বপন কুমার দাসের কাছে এক প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দিল ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস সমর্থিত শ্রমিক সংগঠন ত্রিপুরা চা মজদুর ইউনিয়ন। এদিনের এই প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব নীরদ বরণ দাস ও সংগঠনের সভাপতি অমর রঞ্জন গুপ্ত সহ অন্যান্যরা। সংগঠনের মহাসচিব নীরদ বরণ দাস জানান, দীর্ঘদিন ধরে তারা ত্রিপুরা রাজ্যের চা শ্রমিকদের স্বার্থে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এই ৯ দফা দাবির মধ্যে রয়েছে শ্রমিকরা, চা বাগানের শ্রমিক কর্মচারীরা, তারা যে বাগিচা মজদুর আইন আছে, প্ল্যান্টেশন লেবার অ্যাক্ট, তার যে সুযোগ সুবিধা সেগুলি তারা পায় না ঠিক মতো। এই এত বছর হওয়ার পরেও
1954 সনের যে আইন, সেই আইন মোতাবেক এটা কার্যকরী হচ্ছে না রাজ্যের চা বাগানগুলিতে, অথচ বাগানের মালিকরা কোটি কোটি টাকা লাভ করছে, কোটি কোটি টাকা লাভ করছে বছর বছর খালি। আর আমাদের এখন মজুরি হচ্ছে দৈনিক 83 টাকা মাত্র। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এসএফআই 46তম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উদয়পুরে। তাতে 40 জন রক্তদাতা রক্তদান করেন। ভারতের ছাত্র ফেডারেশনের 46তম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল উদয়পুরে। সোমবার সংগঠনের উদয়পুর বিভাগীয় কমিটির আয়োজিত শিবিরে 40 জন রক্তদান করে। শিবির অনুষ্ঠিত হয় TGEA অফিসের হল করে। তাতে ছিলেন গণ আন্দোলনের নেতা নিতাই বিশ্বাস, গুমতি জেলা পলিটেকনিক কলেজের অধ্যক্ষ নবারুণ দাশগুপ্ত সহ ছাত্র নেতারা। ভারতের ছাত্র ফেডারেশনের 46তম প্রতিষ্ঠা দিবস আগামী 30শে ডিসেম্বর। এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করেই আজ আমরা এসএফআই উদয়পুর বিভাগীয় কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আমরা অনুষ্ঠিত করছি। গোটা রাজ্যেই এসএফআই 46তম প্রতিষ্ঠা দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করছে। মূলত শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য আজকে আক্রান্ত, তাকে রক্ষা করার স্লোগান এবং সঙ্গে সাম্প্রদায়িকতা এবং বিভেদকামী শক্তিকে রুখবার জন্য স্লোগানকে সামনে রেখেই আমরা 46তম প্রতিষ্ঠা দিবস গোটা রাজ্যে পালন করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। তারই কর্মসূচির অঙ্গ হিসাবে রক্তদান শিবির আমাদের উদয়পুর বিভাগে নানা ধরনের কর্মসূচির মধ্য দিয়ে আমরা 46তম প্রতিষ্ঠা দিবসকে আমরা উদযাপিত করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর আরজিএম হাসপাতাল অবিভক্ত উত্তর ও ধলাই জেলার সবচেয়ে বড় স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র, কিন্তু বর্তমানে আরজিএম হাসপাতালে ঔষধ ও চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন উঠছে জনমনে। চোরাপথে সরকারি ঔষধ হাসপাতাল থেকে পাচার হচ্ছে বলেও অভিযোগ করছেন সমাজের কিছু স্তরের মানুষ। আরজিএম হাসপাতাল দীর্ঘদিন জেলা হাসপাতাল হিসেবে পরিষেবা দিয়েছে। অবিভক্ত উত্তর ও ধলাই জেলার সবচেয়ে বড় স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র আরজিএম এর পরিকাঠামোর উন্নতি হয়েছে। চিকিৎসা সরঞ্জাম থেকে ঔষধ কোনোটাতেই ঘাটতি নেই। এখানে চিকিৎসা না হলে বহিরাজ্যে যেতে হয় রোগীদের। প্রশাসনিক বিভাজনের পরও আরজিএম এর গুরুত্ব কমেনি। অসুখে পড়লেই মানুষ ছুটে আসেন আরজিএম এ। বর্তমানে আরজিএম হাসপাতাল চলছে কেমন, তার খবর কি রাখা যাচ্ছে? আমাদের ক্যামেরায় ধরা পড়ল জেলার বড় আরোগ্য নিকেতন যেন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েছে। লোভ, লালসার পৈশাচিক দানব যেন বাসা বেঁধেছে। সরকার প্রতিটি হাসপাতালের জন্য তালিকাবদ্ধ ঔষধ সরবরাহ করছে। সেই ঔষধ চাহিদা অনুযায়ী যোগান পাচ্ছে আরজিএম এ। রোগীদের বিনামূল্যে বিতরণ করা হচ্ছে তো ঠিকই, সমানভাবে স্টোরে যথারীতি সরকারি সিলমোহর দেওয়া ওষুধের প্যাকেট ঢুকছে। স্টোর থেকে ঔষধ চাহিদা অনুসারে যোগান হবে। মেয়াদ উত্তীর্ণ ঔষধ নির্দিষ্ট জায়গায় ধ্বংস করে দেয়া হবে অথবা কেন্দ্রীয়ভাবে ডিসপুট সেন্টারে নিয়ে ফেলা হবে। সরকারি বেসরকারি যে কোনো চিকিৎসা কেন্দ্রের নিয়ম। অবাক বিস্ময় সৃষ্টি করছে আরজিএম এর কাণ্ড কারখানা। বছরের পর বছর মেয়াদ উত্তীর্ণ ঔষধ রেখে দেওয়া হচ্ছে সযত্নে, স্টোর রুমে নয়। মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো রেখে দেওয়া হচ্ছে খোদ অপারেশন থিয়েটারে। পরিত্যক্ত অপারেশন থিয়েটার হলে একবার মেনে নেওয়া যায় যে জায়গার অভাবে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা হয়েছে, কিন্তু এ তো একেবারে সচল অপারেশন থিয়েটার। ভিডিও ফুটেজ তোলার মাত্র কিছুক্ষণ আগে এখানে অপারেশন হয়েছিল। মেঝেতে টেবিলে রক্তের দাগ লেগে আছে। ঠিকই অপারেশনের রুমে মেয়াদ উত্তীর্ণ ঔষধ কেন? প্রশ্ন ওঠা স্বাভাবিক। মেয়াদ পেরিয়ে গেলেও কি এই ঔষধ রোগীদের দেয়া হচ্ছে? দেয়া হয় বলেই হাতের কাছে রাখা হয়েছে। এই চিন্তা ভাবনাটাই সবার আগে আসছে। যদিও নাইবা দেয়া হয় তাহলে এখানে থাকবে কেন? ঘুরে ফিরে আসছে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা হচ্ছে কেন? এর উত্তরে হয়তো ডাক্তারবাবুরা বলবেন মেয়াদ 15 থেকে 20 দিন পর অনেক সময় চলে যায়, সেটা 1 মাসও হতে পারে। হয়তো ডাক্তারবাবুদের বা স্বাস্থ্যকর্মীদের এই যুক্তিতর্কের খাতিরে মেনে নেওয়া গেল। 1 মাস 15 দিন মেয়াদ উত্তীর্ণ। এখানে কার্টুন ভর্তি ওষুধগুলো অসংখ্য প্রশ্ন তুলে ধরছে, যার উত্তর এক কথায় হয় না। কার্টুনগুলোর গায়ে সিলমোহর দেওয়া রয়েছে সরকারকৃত সরবরাহ বা গভর্নমেন্ট সাপ্লাই। নট ফর সেল, ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট যথারীতি রয়েছে। ঠিক একইভাবে ঔষধের শিশির গায়ে ঔষধ উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ হবার তারিখও লেখা রয়েছে। 2015 সালের 15 জুন মেয়াদ শেষ হওয়া ওষুধ যেমন রয়েছে, ঠিক তেমনি 2014, 2013 এমনকি 2011 মেয়াদ উত্তীর্ণ ওষুধও রয়েছে। ভুলবশত বা অজ্ঞানবশত কি রাখা হয়েছে তারও উত্তর দিচ্ছে মেয়াদ উত্তীর্ণ ঔষধগুলোর শরীর। দেখা গেছে কোনো কোনো ঔষধের শিশির গায়ে ঔষধের বিবরণ সহ লেখা স্টিকারে শুধুমাত্র
মেয়াদ লেখা জায়গাটি খুঁটিয়ে তুলে নেওয়া হয়েছে। ঘষা লেগে যদি উঠে যায় বা ছিঁড়ে যায় তাহলে তো ওষুধের নাম ধামও মুছে যাওয়ার কথা, কিন্তু তা হয়নি। নির্দিষ্ট ঔষধ নিয়ে নির্দিষ্ট সময় নিয়ে এই কাজটি করা হয়েছে। কেন করা হলো এই প্রশ্নটি ডাক্তারবাবুদের মনে উকি দিয়েছে কি? স্বাস্থ্যকর্মীদের কি কারণ অনুসন্ধানের ইচ্ছা হলো না? রোগী যারা পরিষেবা গ্রহণ করছেন তারা যদি ধরেই নেন এই ঔষধ অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ ঔষধ দেয়া হচ্ছে, তাহলেও প্রশ্ন উঠবে মেয়াদ উত্তীর্ণ ঔষধ দিয়ে লাভটাই বা কি হবে? তাহলে কি সরকারি ঔষধ অন্য পথে বেরিয়ে যাচ্ছে? যদি সব প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তাহলে ধরে নিতে হবে এখানে মারাত্মক অপরাধ চক্র গজিয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৈদিক ব্রাহ্মণ সমাজ সোনামুড়া বিভাগীয় কমিটির দ্বিতীয় বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয় রবিবার নিদয়াতে। গোটা বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে পূজা অর্চনায় যুক্ত 170 জন ব্রাহ্মণ প্রাপ্তবয়স্ক প্রতিনিধি এই সম্মেলনে এদিন অংশগ্রহণ করেন। বৈদিক ব্রাহ্মণ সমাজ সোনামুড়া বিভাগীয় কমিটির দ্বিতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার নিদয়াতে। গোটা বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে পূজা অর্চনায় যুক্ত 170 জন ব্রাহ্মণ প্রাপ্তবয়স্ক প্রতিনিধি এই সম্মেলনে এদিন অংশগ্রহণ করে। বেলা 11টায় বিষ্ণুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে সম্মেলনের শুভ সূচনা করে প্রধান অতিথি প্রবীণ কেন্দ্রীয় কমিটির সভাপতি হিরণময় চক্রবর্তী বক্তব্য রাখেন। সম্মেলনের প্রতিবেদন উপস্থাপন করেন বিভাগীয় সম্পাদক সমর চক্রবর্তী। প্রতিবেদনের উপর গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করেন শঙ্কর চক্রবর্তী সহ 7 জন প্রতিনিধি। সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তৃত আলোকপাত করে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতৃত্ব যথাক্রমে পিনাকি ভট্টাচার্য, দয়াময় ভট্টাচার্য, চন্দন চক্রবর্তী, সত্যজিৎ ভট্টাচার্য ও জীবনকৃষ্ণ ভট্টাচার্য প্রমুখ। উক্ত সম্মেলন থেকে সর্বসম্মতিক্রমে নতুন করে নিদয়া, কাঠালিয়া, কালীকৃষ্ণনগর ও ভবানীপুরকে যুক্ত করে এদিন 11 জনের একটি অঞ্চল কমিটি গঠন করা হয়। সভাপতি ও সম্পাদক পদে নির্বাচিত হয় যথাক্রমে বেণুধর ভট্টাচার্য ও মরণ চক্রবর্তী। এই সম্মেলনকে সর্বাত্মক সফল করার লক্ষ্যে স্থানীয় মরণ চক্রবর্তী, শঙ্কর চক্রবর্তী, বন্দন চক্রবর্তী ও নিরঞ্জন চক্রবর্তী ছিল বলিষ্ঠ ভূমিকায়। সনাতন ধর্ম থেকে কখন কিভাবে এটা প্রতিষ্ঠা হয়েছে তার উৎপত্তি সম্বন্ধে পণ্ডিতরাও বলতে পারেননি, এবং আমরা শ্রুতি স্মৃতি আপনারা সব বেদজ্ঞ ব্রাহ্মণ সমাজ আছেন, নিশ্চয়ই অবগত আছেন। এটা সৃষ্টি থেকে এটার মহিমা, স্বমহিমা এটা বিরাজমান আমাদের মধ্যে বিদ্যমান, এবং এর মহিমা বলেই আমরা এখন চলছি। এদিনের বৈদিক ব্রাহ্মণ সমাজ সম্মেলন ঘিরে এলাকায় ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। পিকনিক করতে গিয়ে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত হয় 5 জন শ্রমিক ও পিকনিক পার্টির 2 জন। ঘটনা কৈলাসহর জগন্নাথপুর বাগানে। আহতদের কৈলাসহর আরজিএম হাসপাতালে ভর্তি করা হয়। শহর থেকে একটি দল পিকনিক করার জন্য কৈলাসহরের জগন্নাথপুর বাগানের 17 নং স্পটে পিকনিক করতে যায়। একটি গাড়িকে সাইড দেওয়া নিয়ে শ্রমিকদের সঙ্গে পিকনিক পার্টিদের সংঘর্ষ বাধে। এতে শ্রমিকদের 5 জন আহত হয়, পিকনিক পার্টির 2 জন আহত হয়, মোট 7 জন। আহতদের কৈলাসহর আরজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তেজিত বাগান শ্রমিকরা পিকনিক পার্টির একটি বাস ও মারুতি ভ্যান ভাঙচুর করেছে। কৈলাসহর থানার ওসি সুব্রত চক্রবর্তী বিশাল পুলিশ বাহিনী ও টিএসআর নিয়ে গিয়ে পিকনিক পার্টির লোকজনকে রাত্রি 8টার সময় উদ্ধার করে নিয়ে আসেন। গতকাল অর্থাৎ রবিবার কৈলাসহর থেকে জগন্নাথপুর বাগানে পিকনিক করতে গিয়েছিল। পিকনিক থেকে ফেরার কিছুক্ষণ আগে বাগান শ্রমিকদের একটি গাড়িকে সাইড দিতে গিয়ে বাস গাড়ির ড্রাইভারকে বলেন এক বাগান শ্রমিক। সেই সময়ে বাস গাড়ির ড্রাইভার ওই শ্রমিককে গালিগালাজ করেন। শ্রমিকদের অভিযোগ, মা মেডিকেলের মানিক রায়ের ছোট ভাই শিবু রায় সঙ্গে সঙ্গে তাকে কিল, ঘুষি ও চড় মারে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। অন্য শ্রমিকরা আসলে তাদেরকে পিকনিক পার্টির অন্যরা মারপিট করে। শ্রমিকরা সংখ্যায় কম থাকায় পালিয়ে এসে বস্তিতে খবর দিলে বস্তির শ্রমিকরা ছুটে আসে। পিকনিক পার্টির পুরুষরা সেই সময় গাড়ি থেকে পালিয়ে যায়, শুধু মহিলারা গাড়ির ভিতরে ছিলেন। সেই সময় পুরুষদের না পেয়ে শ্রমিকরা পিকনিক পার্টির একটি বাস ও একটি ভ্যান গাড়ি ভাঙচুর করে গাড়ি দুটি ঘেরাও করে রাখে। আহত শ্রমিকদের হাসপাতালে ভর্তি করে কৈলাসহর থানায় গাড়ি দুটির নাম্বার দিয়ে মামলা করা হয়। একটা বাস গাড়ি আসলো আর মারুতি গাড়ি আর বাস গাড়ির কতজন আসলো, পুরুষ লোকেরা মারছে আর মেয়ে লোক সব গাড়ির ভিতরে আসলো। ডেগু উঠাইতে আসলো গাড়ির মধ্যে। ওই সময় আমার বাবা তারা পিকনিক গাড়ি থেকে যাইতে আসলো, এরা কইছে সাইড দিতে, সাইড দিছে না। আর ওই সময় নামিয়া কইছে তোরা কে কইয়া বাবা সবরে মারছে। জগন্নাথপুর কোন জায়গাতে ঘটনা? জগন্নাথপুর কোন জায়গাতে ঘটনা? কৈলাসহর থানার ওসি সুব্রত চক্রবর্তী ঘটনার খবর পেয়ে
বিশাল পুলিশ বাহিনী নিয়ে পিকনিক পার্টির মহিলা সহ অন্যান্যদের উদ্ধার করে নিয়ে আসেন। রাতে পিকনিক পার্টির পক্ষ থেকেও থানায় মামলা করা হয়। পুলিশ ঘটনা তদন্ত করছে। খবর পাই যে জগন্নাথপুর চা বাগানে এখানে পিকনিক পার্টির সঙ্গে লোকাল কিছু মানুষের সমস্যা হয়েছে এবং ওই পিকনিকের যে গাড়ি আছে দুটো, একটা স্বরাজ মাজদা এবং একটা জিপ মারুতি, এই দুটো গাড়িকে আটকে রেখেছে এবং তাদের মধ্যে পিকনিক পার্টির লোকজন, পুরুষ মহিলা বাচ্চা সবাই ছিল। তো এরপরে আমরা ওখানে যাই, গিয়ে তারপরে লোকাল মানুষকে এটা প্রথমে ঘটনাটা কি এটা আমরা প্রথমে জানি, যে ঘটনা জানার পরে এরপরে আমরা লোকাল মানুষকে বোঝাই এবং স্থানীয় যারা নেতৃত্ব আছেন ওখানে বা নিয়েছে তাদের এবং বাগান মালিক, বাগান ম্যানেজার ওনাদের সঙ্গে পরামর্শ করলে তারপরে আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই অ্যাকশনস দেওয়ার পরে আমরা তারা রাস্তা খুলে দেয়। এর মধ্যে ওই গাড়ি এবং প্যাসেঞ্জারদের আমরা কৈলাসহরে নিয়ে আসি। তো ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর কাউলিকুড়াস্থিত রাখাল ঠাকুর বাড়িতে অনুষ্ঠিত হয় এক মহারুদ্র যজ্ঞ, দীক্ষা ও উপনয়ন অনুষ্ঠান। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মহাযোগী গোরখনাথ যোগাশ্রম সংঘ কৈলাসহর শাখার ব্যবস্থাপনায় সংঘের প্রবর্তক তথা উড়িষ্যার কিয়ার ব্যাংক মঠের অধ্যক্ষ পরম পূজাপাদ গুরুদেব মহন্ত স্বামী শিবনাথজির উপস্থিতিতে কৈলাসহর কাউলিকুড়াস্থিত রাখাল ঠাকুরের বাড়িতে অনুষ্ঠিত হয় এক মহারুদ্র যজ্ঞ, দীক্ষা ও উপনয়ন অনুষ্ঠান। রবিবার সকাল 10টায় মহারাজজিকে নিয়ে এক বর্ণাঢ্য বাইক র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কাউলিকুড়াস্থিত রাখাল ঠাকুরের বাড়ি নিয়ে যাওয়া হয়। 10:30 কমিটির পক্ষ থেকে মহারাজজিকে বরণ করে নেওয়া হয়। তারপর শুরু হয় মহারুদ্র যজ্ঞ। যজ্ঞের সমাপ্তিতে দীক্ষা ও উপনয়ন অনুষ্ঠিত হয়। তারপর গুরুজি যোগ ধর্ম এবং শৈব ধর্মের উপর ওনার মূল্যবান প্রবচন রাখেন। যার উপর মানুষের নিয়ন্ত্রণ নাই, ভূমিকম্প, ভূমিকম্প উপর কার নিয়ন্ত্রণ নাই, এটা প্রকৃতির লীলা, ঈশ্বরের ইচ্ছা। ভূমিকম্প, ঝড় তুফান কেউ বন্ধ করতে পারবে না, এটা ঈশ্বরের ইচ্ছা, প্রকৃতির লীলা। এই যে ভূমিকম্প, ঝড় তুফান ইত্যাদি হয়, এসব হল দৈবিক দুর্ঘটনা বা। প্রবচনের সমাপ্তিতে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সোমবার গুরুজি শিলচরের উদ্দেশ্যে রওনা হবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। আইএস জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল ইরাকি বাহিনী। পতন ঘটল আইএসের শক্ত ঘাঁটি রামাদির। ৭১ মুক্তিযুদ্ধের শহীদদের বিরুদ্ধে কুৎসা করার অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রধান বিরোধী দলনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করা যায় কিনা তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিল বাংলাদেশের একটি আদালত। ভারতে কখনো ঘাঁটি কাটতে সক্ষম হবে না জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। লখনৌ এক জনসভায় এই মন্তব্য করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এখনকার মতো খবর এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।